নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা ভিডিও দেখছেন অনুরোধ করব ভিডিও স্কিপ না করে গিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি জানি আপনাদের মূল্যবান সময় আছে, মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখতে হয়। যাই হোক, তন্ত্রের দশমহাবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম যদিও তার মাঝখানে কিছু কিছু আলোচনা ঢুকে যায়, কারণ তন্ত্র নিয়ে এখন বলবো না, বিগত 20 বছর ধরে যে হারে, 20 বছর কি আর একটু বেশি হবে, যে হারে মানুষকে ঠকানো শুরু হয়েছে, তাতে বাধ্য হতে হয় এরকম বলতে। কারণ তন্ত্র ব্যাপারটাকে যেন ম্যাজিকের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। মানে আপনারা যারা পথে ঘাটে বেরোন তারা দেখতে পাবেন এরকম রাস্তাঘাটে, ট্রেনে অসংখ্য বিজ্ঞাপন লাগানো থাকে, সব সমস্যার সমাধান, অমুক সমস্যা অমুক কবচ, অমুক সমস্যা তমুক কবচ, তমুক সমস্যা ইত্যাদি ইত্যাদি। মানে বাস্তু সহ যে কোনো সমস্যার সমাধান। প্রশ্নটা এখানেই থাকে যে যে কোনো সমস্যার সমাধানই যখন আছে, তাহলে মানুষের জীবনে এত সমস্যা কেন? আপনাদেরও মনে হয় না? তাহলে তো সমস্যা কেন? এবার এনারা বলবেন সবাই তো আমাদের কাছে আসছে না। যদি 100 জনকেও পাঠানো হয়, তখন না 100 জনের মধ্যে তো মানে কাজের তো হয় না, অন্তত 20% মতন কাজ হবে না, এটা ধরে নিতে হয়। আপনি কাকে বিশ্বাস করবেন? প্রথম বিশ্বাস করতে হবে তন্ত্র কোনো ম্যাজিক নয়। তন্ত্র কোনো ম্যাজিক নয়। আমি আগেও যেগুলো বলেছি, হ্যাঁ, তন্ত্রের দ্বারা খারাপ কাজগুলো খুব ভালোভাবে করা যায়, খুব সহজেও করা যায়, অনেক অনেক মানে তাতে বিদ্যেটা পেটে কম থাকলেও হয়। কিন্তু তন্ত্র দিয়ে ভালো করা, অর্থাৎ পীড়িত মানুষকে, তন্ত্রর দ্বারা পীড়িত মানুষকে সেই কাটা দিয়ে কাটানোর মতো তন্ত্রেরই শুভকর্ম দিয়ে বের করে আনা মানুষের সংখ্যা কিন্তু কম। কারণ আমাকে যদি বলেন আমি হাত জোর করবো না, আমি এসব জানি না, পারি না। কিন্তু এদের সাথে বেশ কিছু মানুষের সাথে মেশার অভিজ্ঞতাগুলো আমি বলতে পারি। কিছু তন্ত্রের যে জানি না একদম তা নয়, কিছু অবশ্যই জানি, কিন্তু সেগুলো প্রয়োগের জন্য নয়। তো তন্ত্রের দ্বিতীয় আলোচনা ছিল আমাদের দশ মহাবিদ্যা নিয়ে। মূলত তন্ত্রের যাবতীয় সৎকর্ম এই দশ মহাবিদ্যা অথবা অষ্টাদশ মহাবিদ্যা, এইগুলো নিয়েই করা হয়। এছাড়া আছে ডাকিনী প্রয়োগ, যক্ষিণী প্রয়োগ, এরকম এগুলো সমস্ত কিছু। এই যে প্রয়োগগুলো বলছি, এই প্রয়োগগুলো কিন্তু ম্যাক্সিমামই অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়। এবার কিছু কিছু লোক না ভুজুং ভাজুং দেবে আপনাদের। কীরকম না, তন্ত্র নির্দিষ্ট সময় করতে হয়, মানে উপাচার প্রতিকার নির্দিষ্ট ঋতুতে করতে হয়। এবং সেই নির্দিষ্ট ঋতু কি না, যেমন আমরা বৈশাখ টু চৈত্র, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ভাবি, সেরকম না। দিনের 24টা ঘন্টাকে 6টা ভাগে ভাগ করে 6টা ঋতু করা হয়। হ্যাঁ, অবভিয়াসলি এরকম কিছু কিছু জিনিস তন্ত্রে করা হয়। রাশিটাও ঠিক 12টা রাশিকে 12 ঘন্টায়, 24 ঘন্টায় 2 ঘন্টা করে ভাগ করা হয়। 27টা নক্ষত্রকে 24টা ঘন্টার মধ্যেই ভাগ করা হয়। কিন্তু সেটা কখন, কিভাবে, কার কোন ক্ষেত্রে কার কিভাবে লাগবে, সেটা বইয়ের পুস্তকে লেখা থাকে
বা দুটো রহস্য পূজা পদ্ধতি বা দুটো ওই অপর সদন বা বৃহত্তন্ত্রসার বা কালীতন্ত্রম, তারাতন্ত্রম, অমুকতন্ত্রম, বগলামুখী তন্ত্রম টাইপের বই পড়ে সব জানা যায়? তাহলে আর গুরুমুখী বিদ্যা বলে কিছু হতো না। প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল করা। এখন তন্ত্রের মজা লাগে খুব আমার, এগুলো তন্ত্র শেখানোর ইনস্টিটিউশন তৈরি হচ্ছে যেখানে নাকি প্র্যাকটিক্যাল হবে। যেমন প্র্যাকটিক্যালটা করাবে কি করে? সাধনা বা মানে উপাসনা, এটা যার যার ভেতর থেকে আসে। তো একে প্র্যাকটিক্যাল বসে বসে করানো হয় যায় না কি যে এই তোকে বললাম এই মন্ত্রটা এত লক্ষবার জপ কর, এই জপ করলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, কাঁচকলা হবে। আমি আগেও বলেছি তন্ত্র কেমন জিনিস, অনেকটা সেই তেঁতুল খেতে কেমন সেরকম ব্যাপার। তেঁতুল খেতে কেমন? সবাই বলবেন টক, কিন্তু যদি প্রশ্ন করি কেমন টক, কাঁচা আমের মতো, জলপাইয়ের মতো, কুলের মতো, আমলখির মতো, করমচার মতো, কামরাঙার মতো? বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ তেঁতুলের মতনই টক, আর তেঁতুলটা খেয়ে তবেই তার স্বাদটা বোঝা যায়। ঠিক তেমনি যে কোনো শুধু তন্ত্র বলে না, এই যে দীক্ষা মন্ত্র মানুষ পায়, সেই দীক্ষা মন্ত্রের ক্ষেত্রেও এই যে ব্যাপারটা, অর্থাৎ তেঁতুলের কথা ভাবা মাত্রই আমার যে জিভে জল চলে আসছে, দ্যাট ইজ মন্ত্র চৈতন্য। তেঁতুল শব্দটা যদি মন্ত্র হয়, এই জিভে জল আসছে, ওই তেঁতুলের স্বাদটার কথা চিন্তা করে, এটা হচ্ছে মন্ত্র চৈতন্য। এই মন্ত্র চৈতন্য যতক্ষণ না তন্ত্রের মন্ত্রতে হবে, ততক্ষণ ওই হাজার হিং টিং ছটপট যা খুশি পরে কোনো লাভ নেই। ওসব লোক দেখে নিয়ে ক্রিয়া করা যাবে, মাটির হাড়ি, মরার খুলি, সিঁদুর মাখিয়ে রাখা, বা তার উপর দুটো রুদ্রাক্ষ পেঁচানো, এই লোক দেখিয়ে ভর্কিবাজি দেখানো যাবে, সাথে কিছু কেমিক্যাল রিয়াকশান। আলো আধারী পরিবেশ, শ্মশান হলো তো আরও ভালো, লোকে এমনিতেই ভয় পায়। ওখানে কালো কালো কাপড় পরেছে বা লাল কাপড় পরেছে, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, বেশ একটা পরিবেশটা তৈরি হয়। আর লোকে ভাবে আমার খুব কাজ হচ্ছে, ঘোড়ার ডিম হচ্ছে, আলটিমেট দেখা যায় কিছুই হলো না। যাই হোক, তন্ত্রের এই যে দশমহাবিদ্যা, আমি আগেই বলেছিলাম, এখানে প্রকৃতির বিবর্তনের কথা বলা হয়েছে সৃষ্টির শুরু থেকে। কালীতে যেমন সৃষ্টির শুরু, বিগ ব্যাং থিওরি যেটাকে আজকে বিজ্ঞান বলছেন, তারাতে সে প্রকাশ। তারা শব্দটা শুনলেই আপনার কি মনে হয়? তারা বলতে কি বোঝেন? তারা বলতে আকাশের নক্ষত্রগুলোকে বোঝেন। দ্যাটস প্রকাশ, জ্যোতিষ্ক। এই যে প্রকাশমানা জগৎ, প্রকাশমান জগৎ, কালী বিন্দু তত্ত্বাতীত, অর্থাৎ যেখানে জানা যায় না, সেখান থেকে প্রকাশিত জগৎ তারা। তাই কালীতে বলা হয় কালীতে রমণী, কারণ এখানে তিনি মহাকালের সঙ্গে মিলিত হয়ে রয়েছে। বিন্দুতে তারাই জননী, বিশ্বপ্রকাশ। এই প্রকাশিত বিশ্বে প্রাণের উদ্ভব। আবার সেই প্রাণের শুধু উদ্ভব নয়, এই প্রাণকে গ্রাসও করেন তিনি। তাই তারার যে রূপটা, সে রূপটা কীরকম? খুব সাধারণভাবে যে রূপটা প্রচলিত, তারার এমনিতেই তিনটে পর্যায় রয়েছে, তারপরে
অষ্টতারা আছে, তারপরে আরও বজ্রযান তন্ত্র অনুযায়ী 27টি তারার কথা বলা হয়, 27 রকম। এগুলো সবই মায়ের রূপের বিবর্তন মাত্র। একটি হচ্ছে একজটা, একটা নীল সরস্বতী, একটা উগ্রতারা। যে রূপটা খুব সাধারণভাবে আমরা দেখি একজটা মূর্তি, একজটা রূপ। একজটা রূপ অনেকটাই কালী মূর্তির রূপ, কিন্তু মাথায় চূড়ো করে জটা বাঁধা, সেই জটার উপরে একটি সাপ, আর জটায় 5টি খুলি, মানুষের মাথার খুলি দিয়ে সেই জটাটি বাঁধা রয়েছে। চতুর্ভুজা, বামপদ অগ্রে শবশিব বা অক্ষশিবের উপরে, 4 হাতে 4 রকম অস্ত্র বা উপচার বলা যেতে পারে। খড়গ, সাথে কর্তিকা, অর্থাৎ এক হাতে খড়গও আছে, আবার কাস্তের মতন একটা অস্ত্র আছে। কোনো কোনো ক্ষেত্রে এই জায়গায় কাঁচিও দেওয়া হয়, কেন জানি না। এক হাতে নীলপদ্ম রয়েছে, এক হাতে কপাল পাত্র বা পান পাত্র রয়েছে। জ্বলন্ত চিতাকুণ্ডে মধ্যে এই রূপে মা দণ্ডায়মানা। এই যে রূপটা, সৃষ্টি, ধ্বংস, পান করা এবং পঞ্চভূতে বিলীন করে দেওয়া, আবার পঞ্চভূত থেকে সব আহরণ করা, এই রূপটার মধ্যেই বর্ণনা করা হয়েছে। জ্যোতিষ্কগুলো যেভাবে সৃষ্টি হয়েছিল, প্রথমে গ্যাসীয় পদার্থ, তারপর সেগুলো থেকে নেবুলা থেকে ধীরে ধীরে জমাট বেঁধে একটি জ্যোতিষ্ক তৈরি হয়েছে। যে জ্যোতিষ্কগুলো এখনও কোনো কোনোটা জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতন হয়ে রয়েছে, বহু আলোকবর্ষ দূরে অবস্থিত আমাদের থেকে। কিন্তু আমাদের ঋষিমুনিরা এই যে প্রকাশমান জগৎ, এই প্রকাশমান জগৎটাকে তারা আখ্যা দিলেন। নিবিড় কালো অন্ধকার আকাশে অসংখ্য জ্যোতিষ্ক। কোথায় শোভা পাচ্ছে না? পঞ্চতত্ত্বের উপরে শোভা পাচ্ছে। পঞ্চতত্ত্ব কি? ক্ষিতি, অপতেজ, মরুদ্বোম। পঞ্চশূন্যে স্থিতা তারা, অন্তিমে কালিকা স্থিতা। তো এর অধ্যাত্ম ব্যাখ্যা আমার পক্ষে করা অসম্ভব, কারণ যেহেতু আমার ইষ্টদেবী, তাই অধ্যাত্ম রূপের ব্যাখ্যা আমি এখানে করতে পারবো না। আমি বাহ্যিক রূপটা বললাম। এর সাথে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি অনেককেই বেশ আগ্রহ করে বলতে শুনি বা দেখি, আমি তারা মন্ত্র নেব বা তারা মন্ত্র দীক্ষিত হব। যদিও আমার বলার কোনো অধিকার নেই, তবু বাধ্য হয়ে কোনো কোনো সময় একটু বলি। কেউ শুনলে ভালো, যা একবার বলেছি, কেউ শুনলে ভালো, না শুনলে আরও ভালো। তারা মন্ত্র কিন্তু সকলের জন্য নয়, বিশেষত গৃহস্থের জন্য তো নয়। যে গৃহস্থ সংসার পরিজন নিয়ে রয়েছে, তার জন্য তো তারা মন্ত্র নয়। আপনারা প্রশ্ন তুলতে পারেন, তাহলে আমিও তো গৃহস্থ। হ্যাঁ, আমি গৃহস্থ, আমারও স্ত্রী আছে, পুত্র আছে। কোনোদিন আমার বাড়িতে আসবেন কেউ, এসে দেখে যাবেন আমার জীবনটা, মানে অনলি আমার লাইফটা আমি কিভাবে কাটাই। তারা মন্ত্র নিলে সংসার থেকে আপনাকে অনাসক্ত হতেই হবে। যা হচ্ছে হোক, ওই মায়ের ভরসা ছেড়ে দেওয়া।
ইভেন এখনও আমি তাই, যা হচ্ছে ঘটছে ওই মা দেখছেন। আমার খাওয়া জুটলে মা জোটাচ্ছেন, না জুটলে জোটাচ্ছেন না। ভূমিশয্যায় শয়ন, শীত গ্রীষ্ম বর্ষা ভূমিশয্যা ভরসা। এবং এখন তো এমন অবস্থা করে দিয়েছেন, এখন একবেলা আহার না, দুরবস্থার কারণে নয়, ওই অবস্থাতেই নিয়ে চলে এসছেন। এখন আর দুবেলা খাওয়া হয়ও না, জোটেও না। আমার, বাকিদের হয়, আমার হয় না। আমার শুধু সেই একবার রাত্রিরে গিয়ে আর সারাদিন ওই চা বা টুকিটাকি বিস্কুট টিস্কুট এইসবের উপরে। আর তারা সাধনার যে বিশেষ ক্রম বলা হয় যে চিনাচার ক্রম, এটা অতি গুহ্য ব্যাপার। এটা তো আরোই সাধারণ গৃহস্থের জন্য নয়। তারা মন্ত্র নিয়ে আমি বেশ কিছু মানুষকে এরকম বিপদে পড়তে দেখেছি। নিজের জীবনেও যখন আমার জীবনটা এককালে ছারখারি হয়েছিল, এখন নয় মা একটু কোলে করে নিয়েছেন, এককালে ছারখারি করে দিয়েছিলেন। মানে সংসারের বাজার থেকে মাছ কিনে আনেন তো আপনারা, ধরুন কাটা পোনা কিনে আনলেন, আনার পরে ওদের বাড়ির গৃহিণীরা না ওই কলতলায় গিয়ে এই আঁশগুলোকে টেনে 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 না ছাড়ায়, যে আঁশগুলো রয়েছে ওরকম আসক্তির আঁশ যদি একটাও লেগে থাকে না, ওরকম টেনে টেনে ছাড়াবে যতক্ষণ আপনার মধ্যে অনাসক্তি আসে সম্পূর্ণভাবে। কীরকম অনাসক্তি আপনাদের সামনে বসে বলছি আজকে, কেউ খারাপভাবে নেবেন না, হাত জোর করে। সামনে উলঙ্গ নারী দেখলেও সামান্য উত্তেজনা জাগবে না দেখে, সামান্যতম। খাবার দাবার তো এরকম, বেশভূষা এক বস্ত্র, দুটি মাত্র বস্ত্র, একটা ধুয়ে দেবো একটা পরবো। বাইরে বেরোতে হলে ওই একটা বস্ত্র। এই রকম অবস্থা জীবনে তৈরি যখন হবে, তখন মা কোলে করবেন। তার আগে সব যা যা আছে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করবেন। এর প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বললে অসুবিধা হবে না মনে হয়। আমি তার নাম করছি না, আমার পরিচিত। তো তারা দুর্গাপুজো কালী পুজো সবই করতো, ব্রাহ্মণ ঘরের ছেলে, কিন্তু দীক্ষিত হয়নি। তো তাদের এক ভাই এটা সম্ভবত 2019-এর কথা বলছি আমি। 19-এ আমার বাড়িতে একদিন এলেন, এটা সেটা গল্প করতে করতে সবাই আমাকে বলছে, জানিস তো আমরা দীক্ষা নিয়েছি। আমি খুব ভালো কথা, এতদিন তো পুজো আচ্ছা দীক্ষাচারাই করছিলি, খুব ভালো কথা। তো কি মন্ত্রে দীক্ষা নিলি? আমার যদিও জানার ওটা অধিকার নয়, তবু বন্ধু বলছে, আরে সেটা তো অনেক গল্প। প্রথমত তোর বাবার কাছে গেলাম, তোর বাবা তো আমাদের কুলগুরু ঠিকানা দিয়ে দিলেন, সেখানে গিয়ে দেখি তিনি মারা গেছেন। তার ছেলে আবার আরেকজনের ঠিকানা দিলেন, তার কাছে গেলাম, তিনি শুনে বললেন তোমরা ব্রাহ্মণ সন্তান, দীক্ষা পাবে না। কিন্তু তোমাদের আমি দীক্ষাটা দেবই বা কী করে, তোমরা অতি উচ্চ বর্ণ। যা হোক আমাকে দীক্ষা দিতেই হবে, তোমাদের দীক্ষা দিচ্ছে। কারণ সে ঠিক আছে, কী মন্ত্র দীক্ষা নিচ্ছিস বল না। বলছে তারা মন্ত্রে। আমি না খাটের উপরে বসেছিলাম, এক লাফে নিচে নেমে দাঁড়িয়েছি। আমি কী বলছিস? তারা মন্ত্রে 4 অক্ষর। বলছে হ্যাঁ। আমি ভাই তোদের কাছে একটা হাত জোর করে বিনতি করবো, যদি সম্ভব হয় যার কাছ থেকে দীক্ষা নিস তাকে গিয়ে বল যে আমরা তো
সাধারণ গৃহস্থ, আমাদের প্রচুর গার্হস্থিক কার্যকর্ম আছে, সাধনের পথে আমরা যাওয়ার উপযুক্ত হইনি এখন। তাই আপনি আমাদের এই তারামন্ত্র ফিরিয়ে নিন, আমাদের কালীমন্ত্র দিন। এখানেও বলে রাখা বলো, কালীমন্ত্র আবার সব কালীমন্ত্র কিন্তু সবার উপযুক্ত নয়। তো আমাকে বলছে না, সে যিনি দিয়েছিলেন তিনিও তো এই 2 মাস আগেই মারা গেছেন, এখন আর কি করব। তাহলে দেখ, মন্ত্র বিসর্জনের একটা বলা হয়েছে বৃহৎ তন্ত্রসার পুস্তকে, তার পদ্ধতি আছে। সেভাবে তোরা এই মন্ত্রটা বিসর্জন দিয়ে কোথাও থেকে কালী মন্ত্র গ্রহণ কর। তারা মন্ত্র নিয়ে আমার জীবনের কি হাল হয়েছে দেখেছিস। আশা করি এরকম হাল যেন না হয় তোদের। তো না, ঠিক আছে, ও যা নিয়েছি হয়েছে, মায়ের ইচ্ছা মনে হয় তাই তারা মন্ত্র পেয়েছি। দেখ ভাই, আমার যেটা মনে হয় আমি সেটা বললাম। কারণ আমি যা শুয়েছি সেটা সবাই শুইতে পারবে নাকি আমি জানি না, কারণ আমার মতন ছেলেও 2 বার সুইসাইড করতে গেছিল। যাই হোক, এর বেশ কিছুদিন পরেই শুনি বন্ধুটির চাকরিটা গেছে। তার দাদা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙেছে, মাথায় চোট পেয়েছে, এবং ইভিন আজ পর্যন্ত তাদের পরিবারটিতে একটা না একটা এরকম প্রবলেম লেগেই আছে। এইটার থেকে ভালো হয় তো আরেকটাই পরে, আরেকটার থেকে ভালো হয় তো আরেকটাই পরে, লেগেই আছে। আমি 2022 পর্যন্ত তাদের কাছে বলেছি, বারবার করে বলেছি, তোরা তারা মন্ত্র ত্যাগ কর। শোনেনি। এখনো যেন বলি যে শুনলে ভালো, না শুনলে আরো ভালো। ঠিক আছে তাহলে। আর কিছু বাচ্চা ছেলে 14-15 বছর বয়স, তারা মন্ত্র নিয়ে আমি খুব লাফালাফি করতে দেখি ফেসবুকেই। কিছু তন্ত্রমন্ত্র গ্রুপ আছে, সেখানে কিছু বাচ্চা ঠিক আছে। একটা জিনিস জানবেন, সাবালক না হওয়া পর্যন্ত মা ওই ঝাড়পিট দেবেন না। যেসব বাচ্চা ছেলেরা এই তারামন্ত্র নিয়ে লাফালাফি করছে না, 18 বছর বয়সটা হোক, সাবালক পর্যায়ে চলে আসুক, ওরা মানে কোনো কিছু দায়িত্ব নেওয়া এরকম একটা জায়গায় চলে আসুন, সাংসারিক দায়িত্ব, তখন থেকে ঠাড়া টের পাবি। আমি লিখে দিতে পারি গ্যারান্টি দিয়ে কাগজে। কিন্তু এই মন্ত্রই আবার বলা যায় তারাবিদ্যা মহাবিদ্যা। এই মন্ত্রের ক্রম, আচার ইত্যাদি যদি কেউ ঠিকভাবে এগোয়, সে সর্ববিদ্যা লাভ করে অনায়াসে। এখন আসলে ওই তারা সাধক বা তারা পুত্র এইসব বলে পাবলিসিটি পাওয়াটা ফ্যাশন হয়ে গেছে। তারা এত সহজ জিনিস নয়। কারণ তারা হচ্ছেন প্রকৃতির সেই অবস্থাটি যখন বিগ ব্যাং থেকে মহাকাশ সমেত টাইম, স্পেস এবং অসংখ্য জ্যোতিষ্কের প্রকাশ ঘটছে। সেই অবস্থাটা আপনি আমি চিন্তা করুন কতটা উত্তপ্ত, কতটা তীব্র গতিবেগ সম্পন্ন। আর এই জিনিসগুলোই কিন্তু
এই মন্ত্রের মাধ্যমে ধরা হয়েছে যে মন্ত্রতে এই জিনিসগুলোই মানুষের জীবনে ঘটতে শুরু করবে। গতি, তীব্র গতি, লাইফের দিনের পর দিন কোথা দিয়ে পার হয়ে যাবে বোঝা যাবে না। ওই সনজ্জয় সূর্যের ব্যাটিংয়ের মতন 4 ছক্কা একে কোথা দিয়ে কি ছাড়খাড় হয়ে যাচ্ছে বোঝা যাবে না। ওই প্রচণ্ড উত্তাপ সওয়া যাবে না, সহ্য করা যাবে না। প্রচণ্ড উত্তাপ, উত্তাপ বলতে কি শুধু ওই গায়ের উত্তাপ না, এই জ্বালাগুলো আর্থিক, মানসিক, শারীরিক বিভিন্নভাবে এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়বেন। আমি এখানে আজকে শুধু তারাতত্ত্ব, খুব সুবিশাল তত্ত্ব এবং গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে বসে খুব ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা কী, খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আর এই প্রসঙ্গেই বলে রাখি, ইউটিউব বা এসে আপনারা অনেক রকম মন্ত্র দেখতে পাবেন, শত্রু নাশের জন্য, গুপ্ত শত্রু নাশের জন্য, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। হাত জোর করে বলছি, বা দীক্ষা নেবার ক্ষেত্রে কেউ দীক্ষা নিতে যাচ্ছেন, দীক্ষা নেবেন কারো কাছে, হাত জোর করে বলছি, কোনো মন্ত্রের শেষে যদি হুম ফট এই দুটো বীজ থাকে, দয়া করে যারা গৃহস্থ্রমে রয়েছেন তারা এই মন্ত্র গ্রহণ করবেন না। আমি সেদিনই দুদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম এরকম একটি রিলসের মতন আসছে, আপনার সর্ববিপদ থেকে উদ্ধার পেতে হুম ফট সোহা এই মন্ত্রটি 108 বার জপ করুন। আমি বলছি আপনারা জপ করে দেখুন, কেউ একজন যারা ভিডিওটা দেখছেন জপ করে দেখুন, শত্রু বিনাশ হচ্ছে না, আপনারই যা সব বিনাশ হয়ে যাচ্ছে। তাই হাত জোর করে বলছি, এই ধরনের মন্ত্রগুলো সম্পূর্ণ না জেনে, প্রতিটা বীজমন্ত্রের একটা অর্থ আছে, তত্ত্ব আছে, সেই অর্থ এবং তত্ত্ব না জেনে বীজমন্ত্র জপ করতে যাবেন না। বীজমন্ত্র মানেই কিন্তু হিং টিং ছটফট নয়। এক একটি বীজমন্ত্র অসীম শক্তিধর, অসীম শক্তিধর একটি বীজমন্ত্র। সেখানে সাধারণভাবে এরকম সেই শত্রু নাশের জন্য, এসের জন্য দুমদাম করে এইসব মন্ত্র জপ করতে যাবেন না। অন্তত নিজের সুস্থ শরীরটাকে ব্যস্ত করবেন না, সুস্থ সংসারটাকে ব্যস্ত করবেন না। ভালো থাকবেন। পরের বার আসবো কালী, তারা, এরপর আসছেন ছিন্নমস্তা নিয়ে, যাকে নিয়ে মানুষের প্রচুর ভয় থাকে। ছিন্নমস্তার কথা বলবো যে কীভাবে আমাদের পৃথিবীর একটি প্রাকৃতিক ঘটনাকে মায়ের এই রূপে দেওয়া হয়েছে, রূপে পরিবর্তন করা হয়েছে, যিনি নিজের সন্তানদের ক্ষুধা মেটাতে নিজের মস্তক বিচ্ছিন্ন করতেও দ্বিধা করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। সবার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ।